টেকনাফে বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ, অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ পরিবারের, অস্বীকার পুলিশের। প্রথমত খাটের থেকে তুলাই দিছে মারে, তারপর নিয়ে গেছে। এরকম যাতে আল্লাহ হয়, এরকম আমরা সুস্থ বিচার চাই। স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে আমরা ফোন দিতে ধরছি। কুমিল্লায় শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানি যাচ্ছে জলাধারে, পরিবেশ প্রতিবেশে বিরূপ প্রভাব। একে অপরকে দুষছে ইপিজেড ও সিটি কর্পোরেশন। তো জমিতে ফসল হচ্ছে না। আমরা শিশু বাচ্চারা এই হাঁফানি বেড়াম ইয়ে যাইতেছে, এটার কারণ এ আসে নাকের মধ্যে রুমাল দিয়ে চলে যায়, আত্মীয়তা করতেছে না। 9 মাস পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু, কয়েকশো পর্যটক নিয়ে কক্সবাজার থেকে MV-12 আউলিয়ার যাত্রা। প্রথম প্যাসেঞ্জার, ভালো লাগছে, যাচ্ছি, খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। 7ম শ্রেণীর ওই ছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, তবে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র তৌসিফুল করিম রাফি 26 নভেম্বর ভোর রাতে দরগাপাড়ায় ঘরে ঘুম থেকে তুলে তাকে পাশে চাচার ঘরে নিয়ে অস্ত্র পেয়েছে বলে দাবি করে পুলিশ, যদিও ঘরের বাসিন্দাদের দাবি ভিন্ন। বলে যে তুমি কে, বলে যে আমি ওর বড় ছেলে। তাহলে এরে বলে যে তাহলে তোমার আব্বু নাই, তাহলে তুমি আসো। সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে মারে, তারপর নিয়ে গেছে। রাফির বাবা রেজাউল করিম নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। তাকে না পেয়ে 14 বছর বয়সী ছেলেকে ধরে নিয়ে গেছে বলে দাবি পরিবারের ও স্থানীয়দের। কারো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো ধরনের আক্রোশ থাকে, আমার সাথে করুক, আমি অপরাধী, আমাকে করুক, কিন্তু আমার ছোট বাচ্চাকে করাটা ভালো হয়নি। ঘুমাইছিল রাত্রে, পুলিশ আসে বড় ভাইকে লাঠি মারে তুলে নিয়ে গেছে। আমার এই মাসুম বাচ্চার কি অপরাধ এইভাবে করা হলো? জনগণ, এই বাংলাদেশের জনগণের কাছে বিচার দিল। অস্ত্র মামলায় কিশোরকে গ্রেফতারের ঘটনা জানাজানির পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে টেকনাফে। তার মুক্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রাতে আধারে ওখান থেকে ঘুম থেকে উঠে তুলেও দেখে ওকে নিয়ে যায় পুলিশ। রাফির মামলা প্রত্যাহার করে কারাগার মুক্তি করা হোক, এরকম যাতে আল্লাহ হয়, এরকম আমরা সুস্থ বিচার চাই। 28 তারিখ তার বার্ষিক পরীক্ষা ছিল, 2টা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারে নাই। গুরু নিজের নির্যাতন করি, লুজের কেস গরুর কম নেই। এই স্কুলে পড়ে ছেলে, এইগুলি নিয়ে তো কোনো সম্পর্ক থাকতে পারে না। পুলিশের দাবি, ইউপি মেম্বার তার ছেলে রাফিকে ব্যাগ ভর্তি একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 40 রাউন্ড কার্তুজ পাশের ঘরে রাখতে পাঠিয়েছিল। তার বাবা অস্ত্রটি দিয়েছে তাকে এক স্থানে রাখার জন্য, লুকে রাখার জন্য। ও স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে আমরা ফোন দিতে ধরছি। গ্রেফতার রাফিকে আদালতে হাজির করার পর আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে গুলিতে তরুণী নিহতের ঘটনায় মামলা করেছে তার পরিবার। শনিবার রাতে নিহত শাহেদার মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীনগর থানায় মামলাটি করেছেন। প্রেম সংক্রান্ত কারণে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের, চলছে তদন্ত। গতকাল সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শাহেদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোরে এক ব্যক্তির সাথে তাকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন স্থানীয়রা। পরিবারের সাথে ঢাকার ওয়ারিতে থাকতেন শাহেদা, তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। বাবার দেয়া নাম পেয়েছে কন্যা, তবে বাবার কোলে ওঠা হয়নি। জন্মের আগেই না ফেরার দেশে বরিশালের আলামিন রনি। জুলাই বিপ্লবের রাজধানীর মহাখালীতে নিহত হন তিনি। হত্যার বিচার চায় তার পরিবার। বাবু যখন আমার পেটে ছিল তখন সে বলছে আমাকে যে ছেলে সন্তান হলে নাম রাখবো আজান আর মেয়ে হলে নাম রাখবো রোজা।
পিতার দেয়া রোজা নাম পেয়েছে কন্যা সন্তানটি। তবে আনন্দের পরিবর্তে পুরো পরিবারে বিষাদ, কারণ সন্তান জন্মের আগেই পৃথিবী ছেড়েছেন পিতা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই রাজধানীর মহাখালীতে প্রাণ হারান আলামিন রনি। তার মৃত্যুর ৪৬ দিন পর মায়ের কোল আলোকিত করে আসে রোজা। যখন শুনছি আমি গর্ভবতী, সে খুব খুশি ছিল যে আমার সন্তান আসবে, আমি সন্তানরাই ভালোভাবে মানুষ করব। পরে ঢাকা বসে বাচ্চা হবার আগেই বাচ্চার জামা কাপড় কিনে রাখছিল। বরিশালের বানারীপাড়ায় নিজ বাড়ির সীমানাতেই চিরনিদ্রায় শুয়ে আছে আলামিন রনি। দরজা খুললেই দেখা যায় রনির কবর। দুঃখী মায়ের দিনরাত কাটে ছেলের কবরের সামনেই। পিজিতে যাইয়ে ডাক্তার পাইনি, আবার পিজিতে ফেরত লইয়েছি। ফেরত আইনে এমন 10 মিনিট রোজ ছিল না, কয়েক আমার শ্বাসকষ্ট খুব কষ্ট হয়, আমার একটা অক্সিজেন দাও। আমি সন্তান হারানোর ব্যথা আমি কার কাছে কম, আমার কারো মানুষ নাই। শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন মিম। সংসারের হাল ধরা রনিকে হারিয়ে অসহায় দুটি পরিবারই। জামাই মারা গেছে, অল্প বয়সে মেয়ে, ওর মনে তো অনেক কষ্ট। ওর কষ্টটা তো আমরা বাক নিতে পারতেন না, তো ওর মনের ভিতরেই। এখন ওরা নিয়ে তো আমি অনেক চিন্তিত আছি যে ওর ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যৎ কি করবো না করবো, আমি তো খেটে খাওয়া মানুষ। দুই পরিবারের মাঝে মনস্তাত্ত্বিক দূরত্ব থাকলেও রোজাকে নিয়ে স্বপ্ন বুনছেন তার মা। সবকিছু ছাপিয়ে মেয়েকে গড়তে চান বিশুদ্ধ মানুষ হিসেবে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কারা সহায়তা করেছে তা জানতে চায় দেশের মানুষ। খুলনায় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ও পরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় আওয়ামী লীগ। দেশ থেকে সব বৈষম্য দূর করার তাগিদ দেন জামায়াত আমির। বলেন, দেশে শান্তি থাকলেও তা কারো কারো সহ্য হচ্ছে না। শান্তি বিনষ্টে বিতাড়িত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে। বিদেশিদের প্রভু না মানার কথাও জানান জামায়াতের আমির। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে। কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই। কুমিল্লায় শিল্প বর্জ্য মিশ্রিত পানিতে বিপর্যয়ের মুখে পরিবেশ প্রতিবেশ। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দোষ ইপিজেড ও সিটি কর্পোরেশন। দুই সংস্থার রশি টানাটানিতে ভোগান্তি কমছে না মানুষের। কুমিল্লা ইপিজেডের যাত্রা শুরু হয় ২০০০ সালে। কেমিক্যাল মিশ্রিত পানি পরিশোধন করে তা খোলা জায়গায় ফেলার যে ব্যবস্থা, সেই ইটিপি প্লান্ট শুরুতে ছিল না এখানে। স্থানীয়দের দাবির মুখে ২০১৪ সালে চালু হয় ট্রিটমেন্ট প্লান্ট। প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগারটি রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে ১৫,০০০ ঘনমিটার বর্জ্য পরিশোধন করতে সক্ষম। কিন্তু তারপরও দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে সয়লাব আশপাশের জলাধার আর খালগুলো। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। আমাদের এলাকা মাছ হচ্ছে না, মাছ ঠিক আছে এখন মাছ চাষ করা যায়, কিন্তু আমাদের জমিতে ফসল হচ্ছে না এই কালো পানির কারণে। এই অসুবিধা আর কি, একেবারে অসুবিধা। আমাদের এলাকার মানুষ অসুস্থ হয়ে গেছে কিন্তু এই পানির কারণে। পানিতে নামতাম, খাইতাম বললে খাইতাম পারি না, হানির গন্ধে কোন বিরাট অসুবিধা কোনো পরিবর্তন হয় না। আমরা শিশু বাচ্চারা এই হাঁফানি ব্যারাম হইয়া যাইতেছে এটার কারণে। যে আসে নাকের মধ্যে রুমাল দিয়ে চলে যায়, আত্মীয়তা করতেছে না। স্যানিটারি যে ফিটিংসগুলা এগুলো একদম মরিচা ফুয়ে জ্বলে যেতেছে। ঘরের যে টিনের ছালগুলা ওইগুলো একদম জ্বলে যেতেছে। যেগুলো যাওয়ার কথা ছিল 5 বছর 10 বছর, 1 বছরও টিকতেছে না। ইপিজেড কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন এলাকায় খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। টয়লেটের পানি, মোড়া পচা গরু ছাগল যা আছে সব আসে, এসে পচে এগুলো বন্ধর সৃষ্টি করে, এবং যার কারণে মানুষজন চিন্তা করে যে এটা শুধু সিটিপি থেকেই আসে। সিটিপির দ্বারা কুমিল্লার জনগণ যাতে দূষিত শিকার না হয় এবং তাদের জমি আবার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে রাখবো।
এই দাবি উড়িয়ে দিচ্ছে সিটি কর্পোরেশন। নগরবাসী পলিউশন করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কুমিল্লা এলাকাতে ইপিজেড থেকে নির্গত বর্জ্যের মাধ্যমেই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই ইপিজেড এলাকা, ইপিজেড থেকে দক্ষিণাংশের যেটুকু পলিউটেড হয়েছে, দূষিত হয়েছে, এটার জন্য পরিপূর্ণভাবে ইপিজেড দায়ী। দূষিত বর্জ্যের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যেসব গ্রাম এই ইপিজেডের তল বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল গ্রামের যে পানি স্যাম্পলগুলো আমরা কালেকশন করে যদি এখানে বর্জ্যের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে এই সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দিনাজপুরে অবৈধভাবে চলছে শতাধিক ইটভাটা। ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি আর বনের কাঠ। কালো ধোঁয়ায় ঢাকা পড়ছে চারপাশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। ইমারত তৈরির একটি মৌলিক উপাদান ইট। দিন দিন এর উৎপাদন বৃদ্ধিতে বাড়ছে ইট ভাটায় চুল্লির ব্যবহারও। তবে অভিযোগ আছে বেশিরভাগ মালিকই মানেন না কোনো নিয়ম কানুন। বন উজাড়, কৃষির ক্ষতি ও দেশের ভূপ্রকৃতি ধ্বংস করে মাটি পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ফলে কমছে গাছপালা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন সংক্রান্ত আইন, তদারকি এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কমছে না অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা আছে, অথচ দিনাজপুরে বেড়েই চলেছে সেই সংখ্যা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, ভ্যাট অনুদান সব দেওয়ার পরেও লাইসেন্স নবায়ন করছে না কর্তৃপক্ষ। এছাড়া ভাটা চালু না করলে লোকসানের পাশাপাশি শত শত শ্রমিকের রোজগার বন্ধেরও অজুহাত রয়েছে তাদের। বিভিন্নভাবে টাকা পয়সা ম্যানেজ করে কিন্তু এই ভাটাগুলো চালায়। তাহলে এক একটা ভাটা মালিক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোটি কোটি টাকা ইনভেস্ট, কোটি কোটি টাকা কিন্তু তার ধূলিসাৎ হয়ে যাবে, সে কিন্তু পথে নামে যাবে। প্লাস এই যে একটা ভাটার সঙ্গে যে 1000 লোকের যে ভরণ পোষণ হচ্ছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এবছর আমাদের কাছে যে তথ্য আছে সেই বিষয়ে 199টি ভাটা পরিচালনা করা হবে। বাকিগুলো চালু করা হবে কিনা এই তথ্যটা আমরা এখনো পাইনি, জানতে পেরেছি যে বন্ধ থেকে বাকিগুলো। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবো অবৈধ ভাটায়। পরিবেশ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী জেলার 13টি উপজেলায় প্রায় 200টি ভাটা রয়েছে। এর মধ্যে বৈধ কাগজ আছে মাত্র 77টির। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে, জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীতে 440 নবীন সৈনিকের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এই সময় নৌবাহিনী প্রধান বলেন, এরই মধ্যে নৌবহরে আধুনিক যুদ্ধ জাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, এমপিএ এবং সাবমেরিন যুক্ত করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে নৌবাহিনী। 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে শহরের বিআরডব্লিউটিএ জেটিঘাট থেকে 6 শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি বার আউলিয়া জাহাজটি। কর্তৃপক্ষ জানায়, জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া 1800 টাকা, আর কেবিন বুক করলে গুনতে হবে 18,000 টাকা পর্যন্ত। বিকেল 4টা নাগাদ জাহাজটি সেন্ট মার্টিনে পৌঁছানোর আশা করছে কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক অবস্থান করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে জাহাজ। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিন যেতে পারবেন 2000 পর্যটক। গতকালকে রাতেই আমি টিকিট কেটেছি আর কি, এবং রাতেই ওরা আমাদেরকে রাতে ট্রাভেল পাস দিয়ে দিয়েছে। কোনো ভোগান্তিতে করতে হয়নি। যেতে পারবো কি যেতে পারবো না, অবশেষে আসলাম, ট্রাভেল পাসটা দিল। নতুন শিপ চালু হয়েছে, তো আমরা প্রথম প্যাসেঞ্জার, ভালো লাগছে আর কি। ইউটিউবে ভিডিও দেখে কমলা ও মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন গাজীপুরের 2 চাষি। গাছ থেকে নিজ হাতে ফল ছিঁড়ে খেতে বাগানে ভিড় করছেন অনেকেই। ফল চাষ করে বেকারত্ব দূর করে তারা এখন স্বনির্ভর। মিশরীয় জাতের মাল্টা থোকায় থোকায় ঝুলছে গাছে। সফলতা পেয়েছেন গাজীপুরের শ্রীপুরের মতিউর রহমান।
করোনার পর 2021 সালে 6 বিঘা জমি ইজারা নিয়ে বাগান গড়েন মতিউর। রোপণ করেন 500 মিশরীয় মাল্টার চারা। এবছরই প্রথম ফলন পেয়েছেন। এক একটি গাছে 8 থেকে 10 কেজি মাল্টা ফলেছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় 500 থেকে 600 টন মালটা লাগে, যার বর্তমান রেট হয়েছে প্রায় 15 থেকে 20 কোটি টাকা প্রতিদিন। ইউটিউব, ফেসবুক অনেক কিছু গবেষণা করার পরে তো মালটাটাই সিলেক্ট করলাম। যদি 250 টাকা কেজি বিক্রি হয় তাহলে 25 লক্ষ টাকা আসে এই বছর। আমার এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত এই বাগানে খরচ হয়েছে 24 লক্ষ টাকা। পাশেই কমলা বাগান গড়েছেন একই এলাকার সবুজ। 100টি দার্জিলিং ও 50টি চায়না ম্যান্ডারিন জাতের গাছ আছে বাগানে। 2021 সালে তিনিও বাগান গড়েন। বছর দুয়েক পর থেকেই দেখা পান ফলের। সরাসরি অর্গানিক, কোনো ধরনের বিষমুক্ত। আমাদের এখানে কিন্তু ফেরোমন ফাঁদ দেওয়া হয়, যা ফল পরিপক্কর আগে এবং ফুল আসা থেকে কোনো ধরনের কীটনাশক আমাদের বাগানে আমরা স্প্রে করি না। সবুজ মতিউরের সাফল্য দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন বাগান করতে। পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পোকামাকড়, রোগবালাই এবং গাছের যে পুষ্টির চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে কৃষকদের পাশে আছি। বাজার মূল্য যেহেতু ভালো পাওয়া যাচ্ছে, সেজন্য কৃষকরা খুবই আগ্রহী এই ধরনের সাইট্রাস জাতীয় ফসল চাষের ব্যাপারে। দৃষ্টিনন্দন বাগান দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কেউ কেউ কিনছেন মাল্টা, কমলা। বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে, অনেক কেমিক্যাল দেওয়া থাকে। এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি। কমলাটা তো এখন আমার খাওয়া হয় নাই, মাত্র আসলাম, এসে দেখেই মানে আমার এত ভালো লাগতেছে। বাইরে থেকে যে কমলাগুলো আসে ওইগুলা থেকে এগুলা মানে সেম একই ক্যাটাগরি। এসব ফল বাগান থেকে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।